ছাত্রীরা মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2024 মাধ্যমিক 2024 জন্য ফিজিক্যাল সায়েন্সের আরও একটি নতুন পেজ নিয়ে আমরা আলোচনা করব। আজকের পেজ নাম্বার থাকবে 275 পেজের ফিজিক্যাল সায়েন্স। তোমরা জানো যে প্রথম থেকে শেষ পর্যন্তই আমরা পুরো প্রশ্নপত্রটাকে সলভ করি, তাই তোমাদের বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি কেউ পিডিএফ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কারণ আমাদের এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপার দুটোই কমপ্লিট হয়ে গিয়েছে, তার পিডিএফ রেডি রয়েছে। চাইলে পেড গ্রুপে জয়েন হয়ে গেলে সেইখান থেকে মুহূর্তের মধ্যেই কিন্তু সমস্ত পিডিএফটা পেয়ে যাবে। সমস্ত ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা স্ক্রিনেও যে দেওয়া আছে সেই স্ক্রিন থেকেও নাম্বারটা নিয়ে নিতে পারো, প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, তো দেখো প্রথমেই এখানে যে ক বিভাগের যে প্রশ্নগুলি রয়েছে, ক বিভাগ, এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রশ্নের যে উত্তর সেটা কিন্তু তোমাদের বইতে রয়েছে, টেস্ট পেপার কাছে চলে এসেছে, আশা করি সবার রয়েছে। তো দেখো সেইগুলোকে পড়ে তোমাদের সময় দীর্ঘায়িত করব না, যেগুলো বোঝানোর এই যে সমস্ত প্রশ্নগুলো 1 এবং 2 নাম্বার দাগে রয়েছে সেই বোঝানোর প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বইতে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, তাই এগুলো আর বলছি না, ঠিক আছে। দেখো একের 2-এর যে প্রশ্নটি ছিল আমাদের যে পিভি সমান এনআরটি, এই সমীকরণ থেকে এন এর মানটাকে বের করতে হবে। 22.4 লিটার গ্যাসের মোল সংখ্যা যেটা হবে সেটা 1। এবার আমরা যদি আমাদের প্রদত্ত যে ভরটা দেওয়া আছে 11.2 লিটার, সেই গ্যাসের মোল সংখ্যা কত হবে সেটা যদি নির্ণয় করি তাহলে কিন্তু আমরা পাবো অর্ধেক, অর্থাৎ 0.5। তাই এই এন এর মানটা যদি বসিয়ে দিই তাহলে যে সমীকরণটা আসবে সেটাই হবে আমাদের প্রদত্ত সমীকরণ। এরপর 1-3 যে প্রশ্নটি আছে, এখানে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, আমাদের বের করতে হবে আণবিক ভর। তাহলে আণবিক ভর প্রথমে আমরা বের করব, আমরা জানি m সমান 2d, সেইখান থেকে d এর মানটা আমরা বসিয়ে দেব, বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসছে 26। এবার যে 4টা অপশান রয়েছে ওই 4টা অপশানের মধ্যে যেটা সঠিক হবে, যার আণবিক ভর 26 হবে সেটাই আমরা টিক করব, তাই না। তাহলে কার্বনের ক্ষেত্রে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি দেখি সেটা 44 আসছে, এবং ইথিলিনের ক্ষেত্রে সেটা 28 আসছে, অ্যাসিটিলিনের ক্ষেত্রে 26 আসছে, এবং ইথেনের ক্ষেত্রে 30 আসছে। তাহলে এখানে আমাদের সঠিকটা কোনটা হবে? সঠিক হয়ে যাবে C2H2, ঠিক আছে, অর্থাৎ অ্যাসিটিলিন, এটা আমাদের সঠিক হবে আর এটাই আমাদের উত্তর হয়ে যাবে। বুঝতে পারলাম? এরপর দেখো 1-এর সাথে যে প্রশ্নটি আজ রয়েছে, 4 ওহম এবং 6 ওহম রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে? আমরা তুল্যরোধের যে রাশিমালা জানি যে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী যদি আমরা করি 4 এবং 6-এর তুল্যরোধ যদি বের করি সমান্তরাল সমবায়ে, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব 2.4 ওহম, যেটা আমাদের উত্তর হবে। ক্লিয়ার? এরপর 3-2 যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নানুসারে প্রদত্ত যেগুলো, যেমন চাপ দেওয়া আছে P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, এবং অন্তিম আয়তন V2টা আমরা ধরে নিচ্ছি এখানে। তাহলে যেহেতু এখানে উষ্ণতা স্থির আছে, তাহলে বয়েলের সূত্রানুসারে আমরা কি বলতে পারি? বয়েলের সূত্রানুসারে বলতে পারি P1 V1 সমান P2 V2। সেইখান থেকে আমরা V2-র মানটা নির্ণয় করব, P1 V1 বাই P2। এইখানে কিন্তু আমরা P1 V1-এর মান যদি বসিয়ে দিই তাহলে আমাদের এখানে উত্তর চলে আসবে 1000 সিসি, যেটা আমাদের উত্তর হবে অন্তিম আয়তন। ওকে, এরপর অথবা যে প্রশ্নটি আছে সেই প্রশ্নানুসারে আমরা বলে দিতে পারি যে প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক আয়তন এবং অন্তিম উষ্ণতা এবং অন্তিম আয়তনটা আমরা এখানে ধরে নিচ্ছি। চাপ যেহেতু স্থির আছে তাহলে এই ক্ষেত্রে চার্লসের সূত্রানুসারে V1 বাই T1 V2 T2, সেইখান থেকে আমরা এইখানে V2-র মানটা নির্ণয় করে নেব।
ভি2 মানটা আমাদের এখানে হয়ে যাবে 100 সেন্টিমিটার কিউব, অর্থাৎ অন্তিম আয়তন আমরা এখানে বলে দিতে পারি গ্যাসটির অন্তিম আয়তন হবে 100 সেন্টিমিটার কিউব। এরপর 3-এর যে প্রশ্নটি রয়েছে, অথবা দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং মাধ্যমে যে মাধ্যমের কথা বলেছে সেই মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে। তাহলে প্রতিসরাঙ্ক কী হবে? প্রতিসরাঙ্ক মিউ সমান হয়ে যাবে c/v। সেইখান থেকে আমরা সি এর মান এবং ভি এর মান বসিয়ে দেব, তাহলে আমাদের উত্তর চলে আসবে 1.5, যেটা হবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। এরপর 3-এর যে প্রশ্নটি ছিল, মিথেন হাইড্রেটটা কি? মিথেন হাইড্রেট হলো এক ধরনের কঠিন কেলাসাকার পদার্থ, জলের অণু দিয়ে গঠিত বরফের মতো এই ক্যাথরেট ক্লাসের মধ্যে প্রচুর পরিমাণ মিথেন আবদ্ধ থেকে সৃষ্টি হয় মিথেন হাইড্রেট। এদের সংযুক্তি ঘটবে এবং এদের সংকেত যদি বলে তখন বলে দেবে 4CH4 এবং 23H2O। এরপর আসছি 3-এর যে প্রশ্নটি রয়েছে, আলোক কেন্দ্র কাকে বলে? ঠিক আছে, চিত্র সহ যদি বলে তখন আলোক কেন্দ্র কাকে বলে দেবে। এটা অনেকবার হয়েছে, তোমরা স্ক্রিনশট নেবে। ঠিক আছে, ভিডিও খুবই ছোট করার জন্য স্ক্রিনশটটা নিতে বলছি, না হলে প্রত্যেকটা পড়ে পড়ে যদি বলতাম তাহলে আধা ঘন্টা চলে যাবে। ঠিক আছে, তাই তোমরা স্ক্রিনশটটা নিয়ে নেবে। আর পারলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেইখানে সমস্ত পিডিএফ কিন্তু হাতের কাছে পেয়ে যাবে তোমরা। জয়েন হওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত পিডিএফ দিয়ে দেওয়া হবে। এরপর আসছি 3-4, পরিবাহীর রোধ কি কি বিষয়ের ওপর নির্ভর করে? এখানে 1 হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, 2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর, এবং পরিবাহীর উপাদানের ওপর, পরিবাহীর তাপমাত্রার ওপর। এছাড়াও কোনো পরিবাহীর রোধ আলোর তীব্রতা, চুম্বক ক্ষেত্র এবং চাপের ওপরও নির্ভর করে। এরপর আসছি 3-5, MgCl2 যৌগের কিরূপ বন্ধন আছে তা ব্যাখ্যা করো। এটাও অনেকবার করেছি, খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে এই প্রশ্নটি, পারলে এটা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, এরপর আসছি 3-5 অথবা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকেত ওজন কেন ব্যবহার করা হয়? ঠিক আছে, তো এই প্রশ্ন বাকি অংশটা কিন্তু দেওয়া হয়নি। তোমরা পূর্বের পেজটা দেখো, পূর্বের পেজে কিন্তু এগুলো করিয়েছি। হ্যাঁ, একটু দেখে নেবে, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো এটা বাকি অংশটা তোলা হয়নি। যাই হোক, 3-6 আয়নীয় বা তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের পার্থক্য স্ক্রিনশট নেবে। 3-7, জলীয় কপার সালফেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি হবে? তো এখানে কপার সালফেটের জলীয় দ্রবণে যদি H2S আমরা চালনা করি, সেই ক্ষেত্রে এখানে তোমার কপার সালফাইডের একটা অধক্ষেপ পড়বে, কালো বর্ণের অধক্ষেপ। ঠিক আছে, তো এইখানে বিক্রিয়াগুলো অবশ্যই যে তোমরা দেবে, বিক্রিয়া না দিলে কিন্তু সম্পূর্ণ নাম্বার দেবে না। তারপর জিঙ্ক ব্লেন্ডে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয়। কেন বলা হয়? জিঙ্ক ব্লেন্ড হলো প্রাকৃতিকজাত কঠিন ধাতব যৌগ যা ভূপৃষ্ঠ বা খনিতে পাওয়া যায়। ঠিক আছে, তাই একে জিঙ্কের খনিজ বলা হয়। আবার জিঙ্ক ব্লেন্ড থেকে সহজেই সুলভে অর্থাৎ কম খরচে এবং তোমার ব্যবহারিক যে প্রয়োগ দ্বারা উচ্চমানের জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়, তাই জিঙ্কের আকরিক হিসেবেও গণ্য করা হয়। তাই আমরা বলে দিতে পারি জিঙ্ক ব্লেন্ড হচ্ছে তোমার জিঙ্কের আকরিক এবং খনিজ দুটাই। এরপর আসছি 3-8, আর্দ্র বায়ুতে কপার বাসনকে যদি রেখে দেয় কি হবে, সেই ক্ষেত্রে কি ঘটে সেটা আমরা দেখে নেব। তো এইখানে যদি আমরা দীর্ঘদিন আর্দ্র বায়ুতে খোলা বাতাসে যদি আমরা তামার পাত্রকে রেখে দিই, ঠিক আছে, বা সংকর ধাতুকে রেখে দিই, সেই ক্ষেত্রে কপার কার্বনেটের একটা তোমার আস্তরণ পড়ে যায়, যেটার রং হবে সবুজ। তো বিক্রিয়াটা অবশ্যই দেবে। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো কিন্তু করতে হবে, স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার? এরপর সোনার গয়না অনেক যে সময় সবুজ ছোপ পড়ে কেন? এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এটা এক্সট্রা হিসেবে তোমাদের দিয়েছি, স্ক্রিনশট নেবে। তামার তৈরি যে পূজার বাসনপত্র পরিষ্কার করতে লেবু বা তেঁতুল ব্যবহার করা হয় কেন? এটাও খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, স্ক্রিনশট নিয়ে নেও।
এরপর আসছি 3-9 যে প্রশ্নটি রয়েছে, আইসোমারটা কি বা আইসোমারটা কি, আইসোমারিজম কি? একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ধর্মবিশিষ্ট একাধিক যৌগ গঠনের ঘটনাকে সমবায়তা বা আইসোমারিজম বলা হয়। একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্নধর্মী যৌগসমূহের সমবায়বী বা আইসোমার বলা হয়। তো যদি আমরা উদাহরণ হিসেবে দেখি C3H8O এর ক্ষেত্রে আমরা দুটো আইসোমার পাবো, এন প্রোপাইল অ্যালকোহল এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল, এই দুটো কিন্তু আমরা পেয়ে যাব এবং এই দুটো হচ্ছে তোমার আইসোমার, ঠিক আছে, সমবায়বী। মিথিলেটেড স্পিরিট বা ডিনেচারাস স্পিরিট কাকে বলে? তো এটা অনেকবার আমরা করেছি, স্ক্রিনশট নেবে। কাকে বলে শুধু বলেছে, জাস্ট এই পর্যন্ত করলেই তোমাদের হবে। এরপর 4-1 যে প্রশ্নটি রয়েছে, পরম উষ্ণতা কিভাবে আনবো চার্লসের সূত্র থেকে, অনেকবার তোমাদের এটা হয়েছে, স্ক্রিনশট নেবে। তারপর 4-2 21 গ্রাম লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে, এটাও তোমরা স্ক্রিনশট নেবে, করেছি অনেকবার, ঠিক আছে, ছোট আছে সমস্যা নেই। তারপর 4-2 যে প্রশ্নটি রয়েছে, আচ্ছা এটারও সেকেন্ড পার্টটা দেওয়া হয়নি, ঠিক আছে, এটাও করানো হয়েছে, তো সেকেন্ড পার্টটা দেওয়া হয়নি, একটু অ্যাডজাস্ট করে করতে পারবে আশা করি। 4-2 অথবা দেখো, বিক্রিয়ানুসারে বিক্রিয়া সমিত সমীকরণটা লিখবে, ঠিক আছে, সেইখান থেকে আমরা হাইড্রোজেন অক্সিজেনের যদি বিক্রিয়া আবার ঘটিয়ে যদি জল উৎপন্ন করি, সেই বিক্রিয়াটাও লিখবে, দুটো বিক্রিয়াই লিখবে। তারপর আমরা আরম্ভ করব। দেখো এই জল যখন উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করছে, 4 গ্রাম হাইড্রোজেনের সাথে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে জল উৎপন্ন করছে, ঠিক আছে। তো 4 গ্রাম হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে 32 গ্রাম জল যদি উৎপন্ন করে, পদার্থ যেটা দেওয়া আছে 2.5 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? 20 গ্রামের সাথে করবে। এবার এই 20 গ্রামটাকে নিয়ে আমরা দেখব যে এই 20 গ্রাম উৎপন্ন করতে KClO3 কতবার লাগছে। তো বিক্রিয়া অনুসারে আমরা প্রথম বিক্রিয়া থেকে কি বলতে পারি, 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে KClO3 লাগছে কত, 245 গ্রাম। তাহলে 20 গ্রাম উৎপন্ন করতে কত লাগবে, 51.04 গ্রাম, এটা তোমাদের উত্তর হবে। 4-3 যে প্রশ্নটি ছিল, সেই প্রশ্ন অনুসারে আমরা বলে দিতে পারি, প্রথম দিকে পাত্রে যেখানে তরলটাকে রাখা হবে ও তরল উভয় উত্তপ্ত হয়, পাত্রের প্রসারণের জন্য প্রথমে তলের কিছুটা অংশ নিচে নেমে যায়, পরে তরলের প্রসারণ বেশি হয় কঠিনের অপেক্ষায়, কারণ আমরা তরলের প্রসারণ গুণাঙ্ক দেখি অনেকটাই বেশি কঠিনের থেকে, তাই কিছুক্ষণ পর পাত্র তরল দুই উত্তপ্ত হলেও তরলের প্রসারণ বেশি হয়, যার জন্য তরলটা উপরের দিকে উঠতে থাকবে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তার নিজস্ব একটা ধর্ম। 4-এর সাথে যে প্রশ্নটি ছিল তার উত্তরটা দেখে নাও। এখানে আমাদের রোধ বের করতে হবে, আর আমাদের এখানে বিভব প্রভেদ দেওয়া আছে এবং প্রবাহ মাত্রা দেওয়া আছে, তাহলে সেইখান থেকে আমরা রোধ বের করে নিলাম। এরপর দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ প্রবাহ যখন ঘটাবো, সেই ক্ষেত্রে বিভব প্রভেদ 110 দেওয়া আছে এবং রোধটা যেটা বেরিয়েছে সেটা তো রোধটা একই থাকবে, রোধ তো পরিবর্তন হবে না, 220। তাহলে প্রবাহ মাত্রা কত আছে, 0.5 অ্যাম্পিয়ার। অথবা যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নানুসারে শ্রেণী সমবায়ের তুল্য রোধটা আমরা বের করব, যেহেতু আমরা ধরে নিচ্ছি রোধ আর, তাহলে তিনটার ক্ষেত্রে শ্রেণী সমবায় 3R। ক্ষমতাটা বের করব, ঠিক আছে, তো ক্ষমতাটা থেকে আমরা P সমান V²/R ডট ধরে নিচ্ছি তুল্য রোধটাকে, তাহলে V²টা আমরা বের করে নিচ্ছি, V² সমান হয়ে যাবে 30R, ঠিক আছে। এরপর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা এখান থেকে নির্ণয় করে নিতে পারি যে R/3 এটা আসবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ। এবার এর ক্ষেত্রে আমরা ক্ষমতাটা দেখব। তো ক্ষমতা যদি দেখি, সেই ক্ষেত্রে বিভব প্রভেদটা একই হবে, V² এর মান আমরা 30R পেলাম, সেই 30R বাই এখানে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ R/3, সেখান থেকে 9 ওয়াট আমরা পেয়ে যাব। উত্তর লেন্স অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো, এটা অনেকবার হয়েছে,
তোমরা স্ক্রিনশট নেবে, না হলে যদি বই থাকে বই থেকে করে নিতে পারো। ঠিক আছে, এরপর দেখো এই অংশটা তোমরা স্ক্রিনশট অবশ্যই নেবে, এখান থেকে একটা প্রশ্ন মাধ্যমিকে পাবেই, গ্যারান্টি। ঠিক আছে, এরপর 4-6 যে প্রশ্নটি রয়েছে, বৈদ্যুতিক যন্ত্রে আর্থিংয়ের প্রয়োজন হয় কেন? এটাও স্ক্রিনশট নাও, এটা আমি আর বলবো না, করানো হয়েছে অনেকবার, সমস্যা নেই, সব রিপিটেড কোশ্চেন এগুলো। তাই বলছি তোমরা পিডিএফটা নিয়ে নাও, পিডিএফটা কিন্তু সব কিছু পেয়ে যাবে, আর যারা নিতে পারছো না তারা স্ক্রিনশট নাও, কোনো সমস্যা নেই। কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা, যুক্তিসহ ব্যাখ্যা করো। এটাও স্ক্রিনশট নেবে, এটা আর বলবো না, 4-8। তারপর 4-9 সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য, স্ক্রিনশট নেবে বা তোমাদের বইতে আছে, সমস্যা নেই। ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য, 4-10, এটাও তোমাদের বইতে আছে, স্ক্রিনশট নেবে, নাহলে বই থেকে করে নেবে। এরপর আসছি জৈব ভঙ্গুর পলিমার আর অজৈব ভঙ্গুর পলিমার কাকে বলে, উদাহরণ। এইটা করতে হবে, এটা ভালো করে নেবে। ঠিক আছে, উত্তরগুলো দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। এরপর 4-5 যে প্রশ্নটি ছিল ছেড়ে গেছিলাম, সেটা দেখে নাও। বস্তুর দৈর্ঘ্যটা দেওয়া আছে 3 সেন্টিমিটার, বিবর্ধনটা 3 দেওয়া আছে, বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব মানে যুগ্মভাবে দূরত্বটা বলেছে। ঠিক আছে, মধ্যবর্তী যে দূরত্ব, এখানে তো লেন্স আছে, তো লেন্স থেকে এই থেকে পুরোটা, এই পুরো অংশটার কথা বলেছে, এটা হচ্ছে 12। তাহলে আমরা বলে দিতে পারি বস্তুর যদি দূরত্ব হয় ইউ, তাহলে প্রতিবিম্বের দূরত্ব কী হবে, এই পুরোটা যদি 12 হয় তাহলে বস্তুর দূরত্বটা এই অংশটা যদি ইউ হয় তাহলে এই অংশটা কত হবে, 12 মাইনাস ইউ হবে না, 12 মাইনাস ইউ, সেটাই করেছি। এবং বিবর্ধন সমান কী জানি, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, সেইভাবে করে দিয়ে আমরা ইউর মানটা কিন্তু সহজেই বের করে নিতে পারছি। দেখো ইউর মানটা আমরা বের করে নিলাম 3, তাহলে বস্তুর দূরত্ব 3 যদি হয় তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে, 12 মাইনাস 3, সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 9 সেন্টিমিটার। তো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো সমস্ত প্রশ্ন পড়লাম না, তার জন্য মনে দুঃখ করো না, কারণ এগুলো রিপিটেড সব প্রশ্ন, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নেবে এবং পারলে হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে জয়েন হয়ে যাবে। সময় অতি কম, তার মধ্যে সমস্ত কিছু ভিডিও দেখে রেডি করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়, তাই তোমাদের সুবিধার্থে 100 টাকা দিয়ে এই পেড গ্রুপে জয়েন হয়ে যাও, সমস্ত পিডিএফটাই 15 মিনিটের মধ্যে তোমরা পেয়ে যাবে। সেইখান থেকে তোমরা প্রিপারেশনটা ভৌত বিজ্ঞানের খুবই ভালোভাবে নিতে পারবে। ঠিক আছে, আর যে নিতে পারবে না তাদের জন্য ভিডিও করলাম, দেখে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ।